আমরা মেনলি আলোচনা করব যে আমাদের আজকে টপিক হচ্ছে হাইপোথাইরয়েডিজম ইন প্রেগন্যান্সি। আমরা জানি এদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং এদের ট্রিটমেন্টের নির্দেশনা, এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো এগুলো নিয়ে আমরা মেনলি আজকে কথা বলবো যে কখন আমরা হাইপোথাইরয়েডিজম বলবো, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বলবো। মেনলি আমাদের টিএসএসের নর্মাল যে রেফারেন্স রেঞ্জ, এটা আসলে প্রেগনেন্সিতে কেমন, প্রেগনেন্সিতে থাইরয়েড ফিজিওলজির কী কী চেঞ্জ হয়, কাদের ক্ষেত্রে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করবো, সবাইকে করবো কি করবো না, কীভাবে ট্রিটমেন্ট দেবো, কীভাবে ফলো আপ করবো, পার্টিকুলার ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার অ্যান্ড ডিউরিং দি পোস্টপার্টাম পিরিয়ড, এগুলো নিয়ে আমরা মেনলি আজকে কথা বলবো। তা আমি যদি প্রথমেই বলি যে আমাদের থাইরয়েড যে ফাংশন, যে ফিজিওলজি, এটা যে কোনো যখন থাইরয়েড আমরা রিপোর্ট ইন্টারপ্রেট করতে চাই, তখন আমাকে জানতে হবে যে আমার প্রেগনেন্সিতে থাইরয়েড ফিজিওলজির কী কী চেঞ্জ হতে পারে, সেটা আমাকে আগে জানতে হবে। তা কী কী থাইরয়েড ফিজিওলজির চেঞ্জ হতে পারে, তার মধ্যে একটা যদি আমি বলি যে ইনক্রিজ থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, মানে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন যে পরিমাণে থাকে, এটা কি হয়, এটা 2 টাইমস বেড়ে যায় ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু ইফেক্ট অফ ইস্ট্রোজেন। মানে ইস্ট্রোজেনের ইফেক্টের কারণে প্রেগনেন্সিতে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন 2 গুণ বেড়ে যায়। তাহলে কী ঘটনা ঘটে, যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন যদি বেড়ে যায়, তাহলে আমি জানি কি যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের কাজটা কি, থাইরক্সিনকে বাইন্ড করা। তো যদি টিবিজি বেড়ে যায় এবং এটা থাইরক্সিনকে বাইন্ড করে, তখন কী করতে হবে, তখন কি হয়, আমার কিন্তু বডিতে টোটাল হরমোনটা বেড়ে যায়। ফ্রি হরমোন নর্মাল থাকলেও টোটাল হরমোন বেড়ে যায়। মানে আমি আগেও এটা বলেছি যে টিবিজি বাড়া মানে আমার বাইন্ডিং হরমোন বেশি। আর আমার বডি যদি নর্মাল থাকে, আমার থাইরয়েড গ্ল্যান্ড যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু সে ফ্রি হরমোনটাকে নর্মাল রাখবে। সো ফ্রি হরমোন ইজ নর্মাল বা টোটাল হরমোন ইজ বেশি ডিউ টু ইনক্রিজ থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। ফলে কী হবে, দেখা যাচ্ছে যদিও আমার ফ্রি হরমোন নর্মাল, কিন্তু টোটাল হরমোনটা বেশি শো করবে। তাহলে মাথায় রাখতে হবে যে ইন কেস অফ প্রেগনেন্সি আমার টোটাল হরমোনটা বেশি হতে পারে দেন নন প্রেগনেন্ট রেফারেন্স রেঞ্জ। এটা একটা। 2 নম্বর হচ্ছে আরেকটা বলেছিলাম যে ইন কেস অফ প্রেগনেন্সি পার্টিকুলারলি দেয়ার ইজ ইনক্রিজ প্রোডাকশন অফ এইচসিজি, মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এখন কোনো কারণে যদি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বেড়ে যায়, সাধারণত আমরা জানি যে প্রেগনেন্সিতে এইচসিজি বাড়ে। এখন এটা বাড়তে পারে, অনেক গুণে বাড়তে পারে, অনেক বেশি বাড়তে পারে, অনেক সময় কমও বাড়তে পারে। তা কাদের ক্ষেত্রে বেশি বাড়ে, ইউজুয়ালি দেখা যায় যাদের মাল্টিপল প্রেগনেন্সি, টুইন বা ট্রিপলেট, এদের ক্ষেত্রে সাধারণত এগুলো বেশি বাড়ে। অথবা তাদের কী হয়, সিভিয়ার হাইপার ইমেসিস গ্র্যাভিটেশন থাকে, ওদের কিন্তু এদের ক্ষেত্রে তাদের টিবিজিটা বেড়ে যায়। এখন থাইরয়েড এইচসিজি বেড়ে যায়। কী বলেছে, কী বেড়ে যায়, তাদের মাল্টিপল প্রেগনেন্সি, পার্টিকুলার টুইন যদি হয়, ট্রিপলেট যদি হয়, অথবা তাদের সিভিয়ার হাইপার ইমেসিস গ্র্যাভিটেশন থাকে, ওদের কিন্তু এইচসিজি অনেক হাই থাকে। তো এইচসিজি হাই হলে আসলে প্রবলেমটা কী হয়, এইচসিজি যদি হাই হয়, তাহলে যেটা হয় যে আমাদের বেটা এইচসিজির সাথে, মানে বেটা সাব ইউনিট অফ এইচসিজি, দুটো সাব ইউনিট আছে, আলফা এবং বেটা। তা বেটা সাব ইউনিট অফ এইচসিজির সাথে টিএসএইচের একটা মলিকুলার মিমিক্রি আছে, একটা হোমোলজি আছে। ফলে টিএসএইচ যে কাজ করে, তখন দেখা যাচ্ছে এইচসিজিও আমাদের সেই কাজ করা শুরু করে। এখন টিএসএইচ যদি এইচসিজি যদি টিএসএইচের মতো কাজ করে, টিএসএইচের কাজটা কী, যে টিএসএইচ কী করে, যে ও থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে টু ইনক্রিজ প্রোডাকশন অফ T3 অ্যান্ড T4। যখন এইচসিজি এই কাজ করা শুরু করে, দ্য এইচসিজি স্টিমুলেটস থাইরয়েড গ্ল্যান্ড ফর দি প্রোডাকশন অফ T3 অ্যান্ড T4। তো যখন T3 এবং T4 প্রোডাকশন বাড়িয়ে যায়, তখন কী হয়, টিএসএইচ সাপ্রেসড হয়ে যায়। কারণ এইচসিজি যখন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 এবং T4 বাড়িয়ে দিচ্ছে, তখন ও নেগেটিভ ফিডব্যাকে টিএসএইচকে সাপ্রেস করে দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে নর্মাল, এই জন্যই কিন্তু কেন সেজন্য প্রেগনেন্সিতে যে টিএইচএসের কিন্তু এই জন্য টিএইচএস কেন লো, এই কারণে যে এইচসিজি টিএইচএসের মতো কাজ করার কারণে বেশি বেশি T3 এবং T4 প্রোডাকশন হচ্ছে এবং এটা টিএইচএসকে সাপ্রেস করে দিচ্ছে। এটা হচ্ছে তোমার, তাহলে আমরা বললাম দুইটা সেন্স আপনাদের, একটা হচ্ছে ইনক্রিজ থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, একটা হতে পারে যার জন্য আমার টোটাল
হরমোন যেটা T4 এবং T3 এটা বেশি আসতে পারে। আরেকটা হচ্ছে যে ইনক্রিজ প্রোডাকশন অফ এইচসিজি, যার ফলে কী হয় যে আমার হরমোন একটু বেশি আসতে পারে এবং TSH একটু সাপ্রেসড অবস্থায় থাকতে পারে, এরা ডিউ টু ইনক্রিজ প্রোডাকশন অফ এইচসিজি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি প্রেগনেন্সিতে সকল প্রেগনেন্ট ওম্যানেরই TSH টেস্ট করবো কি করবো না, মানে ইউনিভার্সাল স্ক্রিনিং টেস্ট ফর TSH? এটা হচ্ছে কমপ্লিটলি ডিবেটেবল। মানে কেউ কেউ বলতেছে ইউনিভার্সাল স্ক্রিন করতে বলতেছে, কেউ কেউ বলতেছে মানে প্রয়োজন নেই। রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে অনেকে বলতেছে না এটা ইউনিভার্সাল স্ক্রিনিং করতে হবে, কেউ কেউ বলতেছে করতে ইউনিভার্সাল স্ক্রিনের প্রয়োজন নেই। তাহলে কাদের ক্ষেত্রে তবে সেখানে কিছু নির্দেশনা আছে কাদের ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং করব, কাদের ক্ষেত্রে করব। তার মধ্যে যদি আমরা বলি কাদের ক্ষেত্রে আমার স্ক্রিনিং করতে হবে, ইউনিভার্সাল না, কাদের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করবই। স্ক্রিনিং ফর থার্ড ফাংশন ডিসফাংশন ডিউরিং প্রেগনেন্সি কাদের ক্ষেত্রে করব? একটা হচ্ছে যে যাদের মডারেট টু সিভিয়ার আয়োডিন ডিফিসিয়েন্সি, মানে যারা এমন একটা এলাকাতে বাস করে যেখানে মডারেট টু সিভিয়ার আয়োডিন ডিফিসিয়েন্সি আছে, সেখানে তাদেরকে আমাদের করতে হবে। একটা হচ্ছে পেশেন্ট প্রেগনেন্সিতে আসছে আমার কাছে, কিন্তু তার টিপিক্যাল সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম আছে, তাহলে সেক্ষেত্রেও তার করতে হবে। একটা হচ্ছে এমন হতে পারে যে তার ফ্যামিলি হিস্ট্রি অথবা প্রিভিয়াসলি তার পার্সোনাল হিস্ট্রি অফ থাইরয়েড ডিজিজ আছে। প্রথমে তিনটে বললাম। একটা কী বললাম যে যার যে একটা এমন একটা এলাকাতে বাস করে যেখানে মডারেট টু সিভিয়ার আয়োডিন ডিফিসিয়েন্সি আছে, যার সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম আছে ডিউরিং প্রেগনেন্সি। আরেকটা হচ্ছে বললাম যে যার ফ্যামিলি হিস্ট্রি অথবা পার্সোনাল হিস্ট্রি অফ থাইরয়েড ডিজিজ আছে, তার ক্ষেত্রে কিন্তু করতে হবে। আরও কিছু আছে যেমন সবগুলো কিন্তু হিস্ট্রি অফ, আমার কাছে প্রেগনেন্সিতে আসছে কিন্তু তার প্রিভিয়াসলি হিস্ট্রি ছিল কি, যেমন প্রিভিয়াসলি সে যদি থাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি পজিটিভ থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু করতে হবে। যদি এমন হচ্ছে আমার কাছে আসলো তার একটা গয়টার আছে, তাহলে তাকে কিন্তু করতে হবে। এজ যদি একটু এল্ডারলি এজে সে প্রেগনেন্ট হয়ে আসে, পার্টিকুলার এজ মোর দ্যান 30 ইয়ার্স, করতে হবে। তার প্রিভিয়াসলি ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি ছিল, তার ক্ষেত্রে স্ক্রিনিং করতে হবে। একটা হচ্ছে যে আগে তার ইনফার্টিলিটি ছিল, অনেকদিন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করার পর এখন সে কনসিভ করেছে, তার ক্ষেত্রে কিন্তু TSH করতে হবে। একটা হচ্ছে পেশেন্টের যেমন হয় যে টাইপ 1 ডায়াবেটিস আছে অথবা আদার অটোইমিউন ডিজিজ আছে, তার ক্ষেত্রেও TSH স্ক্রিনিং করতে হবে। আরেকটা হচ্ছে যে পেশেন্ট যদি মরবিডলি ওবেজ হয়, পার্টিকুলারলি BMI যদি মোর দ্যান 40 হয়, তার ক্ষেত্রে কিন্তু এই প্রেগনেন্সিতে TSH স্ক্রিনিং করতে হবে। আর পেশেন্ট যদি ওই সাবজেক্ট যদি এমন কোনো ড্রাগ খায় যেটা হাইপোথাইরয়েডিজম করতে পারে বা থাইরয়েড ডিসফাংশন করতে পারে, লাইক অ্যামিওডারন, লিথিয়াম বা হাই ডোজ আয়োডিন কন্টেনিং কোনো ড্রাগ, সেগুলোকে নিলে কিন্তু আমার সেক্ষেত্রে TSH স্ক্রিনিং করা লাগবে। এখন স্ক্রিনিং তো করবো, আমার কাছে আসলে প্রেগনেন্সিতে একটা মহিলা, আমি তাদের স্ক্রিনিং করবো। এখন হচ্ছে হোয়াট ইজ দি বেস্ট স্ক্রিনিং টেস্ট? মনে রাখতে হবে যে TSH ইজ দি বেস্ট স্ক্রিনিং টেস্ট অফ থাইরয়েড ডিসফাংশন ইন প্রেগনেন্সি। এখন মনে রাখতে হবে TSH আমি করলাম, এই TSH মাস্ট বি ইন্টারপ্রেটেড উইথ কশন। কীভাবে করতে হবে? যে আমার দেখতে হবে যে TSH ইন্টারপ্রেট করতে হবে ট্রাইমেস্টার স্পেসিফিক পপুলেশন বেসড রেফারেন্স রেঞ্জের আলোকে। মানে ওখানে আমার পপুলেশন বেসড যদি ট্রাইমেস্টার স্পেসিফিক যে রেফারেন্স রেঞ্জটা আছে তার আলোকে আমার ওই TSHটাকে ইন্টারপ্রেট করতে হবে। এখন আমি যদি দেখি যে আমার এই TSH কোনো কারণে হচ্ছে যে অ্যাবনর্মাল, কোনো কারণে অ্যাবনর্মাল আমি TSH রিপোর্ট পেলাম ইন স্ক্রিনিং টেস্ট, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাকে করতে হবে সাথে দুটো টেস্ট করতে হবে। একটা হচ্ছে T4 এবং TSH, এই T4 এবং NT-TP অ্যান্টিবডি, T4 এবং NT-TP অ্যান্টিবডি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াই নট T3? মনে রাখতে হবে যে T3-র ইম্পর্টেন্স ইন প্রেগনেন্সি ইজ ভেরি লো। তাহলে কেন T3 করবোই না? করবো কখন? যদি আমি এমন দেখি যে পেশেন্টের TSH ইজ সাপ্রেসড বাট FT4 ইজ নর্মাল, T4 ইজ নর্মাল বাট TSH ইজ সাপ্রেসড, তো সেই ক্ষেত্রে আমরা T3 করবো। আদারওয়াইজ প্রেগনেন্সিতে কোনো সময় আমরা T3 করবো না। কী করবো? T4 এবং TSH। তাহলে আমার স্ক্রিনিং টেস্ট কি? TSH। ইফ TSH নর্মাল, কি নর্মাল? নর্মাল মানে কি? সে নর্মালটা কত? যে আমার ট্রাইমেস্টার স্পেসিফিক রেফারেন্স রেঞ্জ আছে
সে রেঞ্জের মধ্যেই আছে, তাই নর্মাল, তখন আমার কোনো টেস্টের প্রয়োজন নেই। বাট আমি যদি দেখি যে আমার টিএসএইচ আমার ট্রাইমেস্টার স্পেসিফিক যে রেফারেন্স রেঞ্জ আছে তার থেকে তার বাইরে আছে, তখন আমাকে করতে হবে T4 অ্যালং উইথ টিএসএইচ এবং অ্যান্টি থাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি দেখি যে T3 করবো কি করবো না, এই প্রশ্ন আমি এখানে করেছিলাম। আমরা প্রেগনেন্সি T3 করব না। কখন করব? যদি দেখি T4 ইজ নর্মাল বাট টিএসএইচ ইজ সাপ্রেসড, তখন আমরা কিন্তু একটা T3 অ্যাডভাইস করব। এরপর হচ্ছে কেন, তখন মনে হতে T3 বেড়েও অনেক সময় টিএসএইচকে সাপ্রেস করে দিতে পারে, যেহেতু T4 নর্মাল, এই জন্য তখন T3 দেখতে হবে কী অবস্থায় আছে। এখন আমি একটা প্রশ্ন যদি করি, আগে আমি এটা বলে দিয়েছি, হোয়াই টিএসএইচ ইজ লো ইন প্রেগনেন্সি। যদি আমি প্রশ্নটা করি কেন প্রেগনেন্সিতে টিএসএইচ লো, আমি আগেই উত্তর বলে দিয়েছি যে প্রেগনেন্সিতে টিএসএইচ লো এই কারণে, কারণ আমি বলেছিলাম প্রেগনেন্সি কী বাড়ে, এইচসিজি বাড়ে। এইচসিজি অ্যাক্টস লাইক টিএসএইচ, তখন কী হয়, এইচসিজি স্টিমুলেটস থাইরয়েড গ্ল্যান্ড ফর দি প্রোডাকশন অফ T3 অ্যান্ড T4, আর যখন ইনক্রিজ T3 এবং T4 দ্যাট অ্যাকচুয়ালি সাপ্রেস টিএসএইচ, এই জন্যই প্রেগনেন্সিতে টিএসএইচ ইজ ভেরি লো। এখন আমি বলবো হোয়াট ইজ দি নর্মাল রেফারেন্স রেঞ্জ অফ টিএসএইচ ইন প্রেগনেন্সি। এখন আমি বলি যে ক্লিন কাট বলি, ইন ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি দি নর্মাল রেফারেন্স রেঞ্জ অফ টিএসএইচ ইজ 0.1 to 2.5, 0.1 to 2.5 in first trimester of pregnancy. তারপরে যদি বলি in second trimester of pregnancy the normal range of TSH is 0.2 to 3, 0.2 থেকে 3. in third trimester of pregnancy এটা হচ্ছে 0.3 থেকে 3. তাহলে হোয়াট ইজ দি নর্মাল রেফারেন্স রেঞ্জ বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি 0.1 to 2.5, second trimester of pregnancy 0.2 to 3, in third trimester of pregnancy 0.3 থেকে 3. এখন আসলে আমি তো আমার রিপোর্টগুলো আমি হাতে পেয়ে গেলাম, আমি স্পেসিফিক রেফারেন্স রেঞ্জটা জানি, তাই না? যে আমি তাহলে এখন করবো আমি হাউ আই উইল ইন্টারপ্রিট দি রিপোর্ট। তাহলে আমি বলি এখানে আমার কী হবে, আমি যদি পড়েছি হাইপোথাইরয়েডিজম, আমার পেশেন্ট তিনটা কন্ডিশন নিয়ে আসতে পারে। একটা কি, একটা হচ্ছে ওভার্ট হাইপোথাইরয়েডিজম, ওভার্ট হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর হতে পারে আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া। কী বলেছি, পেশেন্টের মধ্যে তিনটে, এই রিপোর্ট আসার পরে আমার পেশেন্ট যদি হাইপোথাইরয়েড হয়, আমার তিনটে কন্ডিশন নিয়ে বা তিন ধরনের বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি নিয়ে আমার কাছে আসতে পারে। তার মধ্যে একটা হতে পারে ওভার্ট হাইপোথাইরয়েডিজম, একটা হতে পারে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর একটা হতে পারে আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। যদি আমি এভাবে বলি তাহলে প্রথমেই বলবো টিএসএইচ মোর দ্যান 10। আমি বলেছি ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি, টিএসএইচ মোর দ্যান 10 এর রেসপেক্টিভ অফ T4 লেভেল। কি বলেছি, টিএসএইচ মোর দ্যান 10 এর রেসপেক্টিভ অফ T4 লেভেল। T4 আমার কত জানার দরকার নেই, যদি টিএসএইচ মোর দ্যান 10 থাকে, T4 আমার লো হোক অথবা T4 নর্মাল হোক, এর রেসপেক্টিভ অফ T4 লেভেল সে পড়বে ওভার্ট হাইপোথাইরয়েডিজম। তাহলে কি বলেছি, টিএসএইচ মোর দ্যান 10 এর রেসপেক্টিভ অফ T4 লেভেল, তাকে বলা যাবে ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। যেমন হচ্ছে টিএসএইচ টু, আমি বলেছি ফার্স্ট মিনিট কত, 0.1 থেকে 2.5। তাহলে আমি যদি বলি টিএসএইচ মোর দ্যান 2.5, মানে উপরে চলে গেছে নর্মাল রেঞ্জের, বাট এবং T4 টিএসএইচ মোর দ্যান 2.5 এবং T4 লো, সে হচ্ছে ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। তাহলে বললাম দুইটা কন্ডিশনে আমি ওভার্ট হাইপোথাইরয়েডিজম। একটা হচ্ছে FT4 টিএসএইচ মোর দ্যান 10 এর রেসপেক্টিভ অফ টিএসএইচ লেভেল, T4 লেভেল, টিএসএইচ মোর দ্যান 10 এর রেসপেক্টিভ অফ T4 লেভেল, ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। TSH more than 2.5 with low T4 level, এটা হচ্ছে ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। এখন আসতে হবে তার মধ্যে TSH more than 10 হলে ওভার্ট, আবার TSH 2.5 এর উপরে বাট T4 লো, সেটা ওভার্ট হাইপোথাইরয়েডিজম। তাহলে সাবক্লিনিক্যাল কী, তাহলে সাবক্লিনিক্যাল হচ্ছে
টিএসএ ইজ মোর দ্যান 2.5 থেকে 10, 10-এর উপরে গেলে তো ওভার হয়ে গেছে, তাহলে টিএসএ ইজ মোর দ্যান 2.5 থেকে 10 এই রেঞ্জে আছে উইথ নর্মাল T4 লেভেল ইজ কল্ড সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। টিএসএ ইজ মোর দ্যান 2.5, টিএসএ ইজ মোর দ্যান 2.5 থেকে 10 এই রেঞ্জের মধ্যে আছে উইথ নর্মাল T4 লেভেল ইজ কল্ড সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। আর যে আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া ইন প্রেগনেন্সি সেটা কি? সেটা হচ্ছে আমার T4 লেভেল লো বাট টিএসএ ইজ উইদিন নর্মাল রেঞ্জ, টিএসএ ইজ উইদিন নর্মাল রেঞ্জ, এটাকে বলা হয় আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া ইন প্রেগনেন্সি। তাহলে কি বলেছি? T4 আমার লো বাট টিএসএ ইজ নর্মাল, তার মানে এটা আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া ইন প্রেগনেন্সি। এখন আমি প্রশ্ন করতেছি যে মানে আমি প্রেগনেন্সিতে কোন টেস্টটা করবো? হট টু এস্টিমেট ডিউরিং প্রেগনেন্সি। আমি বললাম যে T4 বলেছি, যে আমি F-T4 করবো নাকি T4 করবো? আমি বলেছিলাম যে আমি টিএসএ অ্যাবনর্মাল বললে আমি T4 করবো, তাই না? তাই আমি সেটাকে টোটাল T4 করবো। T4 মানে টোটাল T4, আর F-T4 মানে ফ্রি T4। আর আসলে করবো কোনটা? টোটাল T4 করবো নাকি ফ্রি T4 করবো? এখানে একটা প্রশ্ন এসে যায়। তা আমি যদি বলি যে প্রেগনেন্সিতে কী হয়, আমি বলেছিলাম যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন বেড়ে যায়, থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন প্রেগনেন্সিতে বেড়ে যায়। তা থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন যদি প্রেগনেন্সিতে বেড়ে যায় তাহলে কিন্তু আমার বাইন্ডিং হরমোন বেড়ে যাবে। তা বাইন্ডিং হরমোন যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার টোটাল হরমোনটাও বেড়ে যাবে ইন কেস অফ প্রেগনেন্সি। মনে রাখতে হবে এই টোটাল হরমোন অফ প্রেগনেন্সিটা বাড়তে শুরু করে কোন সময়? অ্যারাউন্ড 6 উইকস অফ প্রেগনেন্সি, 7 উইকস অফ প্রেগনেন্সি থেকে বাড়া শুরু করে, ঠিক আছে? এটা বলা হচ্ছে প্রত্যেক সপ্তাহে এটা বাড়ে অ্যাবাউট 5%, মানে টোটাল আমাদের হরমোন রেঞ্জ, টোটাল হরমোনের রেঞ্জ এটা 5% করে বাড়তে থাকে উইকলি। এবং অ্যারাউন্ড 16 উইকস অফ প্রেগনেন্সি এটা কিন্তু 1.5 টাইমস দি আপার লিমিট অফ নর্মাল হয়ে যায়। কি বলেছি? 5% করে এটা বাড়তে থাকে এভরি উইকে, এবং অ্যারাউন্ড ফ্রম 7 উইকস অফ প্রেগনেন্সি অ্যান্ড অ্যারাউন্ড 16 উইকস এটা হয়ে যায় 1.5 টাইমস দি আপার লিমিট অফ নর্মাল। তার মানে দেখা যাচ্ছে টোটাল T4 আমরা কিন্তু বেশি পাবো ইন কেস অফ প্রেগনেন্সি। আর ফ্রি T4 কী হবে? অলওয়েজ নর্মাল থাকবে, ফ্রি হরমোন অলওয়েজ নর্মাল। সেই জন্য অলওয়েজ কিন্তু ফ্রি T4 ইজ প্রিফারেবল দ্যান টোটাল T4। কিন্তু প্রবলেম ইজ দি নর্মাল রেঞ্জ অফ ফ্রি T4 এবং মেথড অফ অ্যাসেসমেন্ট অফ ফ্রি T4 লেভেল। মনে রাখতে হবে যে ফ্রি T4 কিন্তু যে কোনো মেথডে অ্যাসে করলেই এটা কিন্তু স্পেসিফিক হবে না। দি আইডিয়াল মেথড ইজ ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস মেথড। কি বলেছি? দি আইডিয়াল মেথড ইজ ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস মেথড। এখন মনে রাখতে হবে যে এই মেথডটা ইজ নট অ্যাভেলেবেল এভরিওয়্যার। একটা হচ্ছে এভরিওয়্যার এটা অ্যাভেলেবেল নয়, এবং এটা ডিফিকাল্ট টু অ্যাসে, যার ফলে এবং দি নর্মাল রেঞ্জ অফ ফ্রি T4 ইন প্রেগনেন্সি এটা যদি ওখানে ওই ল্যাবরেটরিতে এটা নর্মাল রেঞ্জ কত, ওই কিটে নর্মাল রেঞ্জ কত যদি অ্যাভেলেবেল না হয় তাহলে ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। তাহলে ফ্রি T4 যদিও আইডিয়াল, বাট এটা কি বলেছি? প্রবলেম হচ্ছে মেথডে। এটা করতে হবে ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস মেথডে, যেটা সব জায়গায় অ্যাভেলেবেল নয় এবং ডিফিকাল্ট টু অ্যাসে। আরটা হচ্ছে যে ফ্রি T4 ওই কিটে ওই মেশিনে ওই ল্যাবরেটরিতে কত এটা স্পেসিফিক জানা থাকতে হবে, নাহলে ভেরি ডিফিকাল্ট টু অ্যাসে। এই জন্য বলা হয় যদি এরকম নাই থাকে, যদি ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস মেথডে না করা যায় তাহলে সেক্ষেত্রে আমার টোটাল T4 করতে হবে। আমি বলেছি নর্মাল রেঞ্জ অফ টোটাল T4 কত? আমি বলেছি যে ইট ইজ 1.5 টাইমস দি আপার লিমিট অফ নর্মাল। 1.5 টাইমস দি আপার লিমিট যা ছিল নর্মালি তার থেকে 1.5 গুণ এটা বাড়তে পারে। এই পর্যন্ত হচ্ছে 1.5 গুণ পর্যন্ত এটা নর্মাল। তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের সামনে কী করবো? আমরা মেজার করবো টোটাল T4 এবং টিএসএ, নট ফ্রি T4। এখন আসো আমি যদি বলি যে আচ্ছা আমি ডায়াগনোস করলাম এটা ওভার্ট হাইপোথাইরয়েডিজম বা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি ট্রিট করবো না করবো না, ডিসিশন নিতে হবে। কেন? ট্রিটমেন্ট না করলে হোয়াট ইজ দি প্রবলেম? আমি যদি ট্রিটমেন্ট নাই করি তাহলে এর প্রবলেমটা কোথায়?
তাহলে হোয়াট আর দি কমপ্লিকেশনস অফ ওভার্ট হাইপোথাইরয়েডিজম? কী কমপ্লিকেশন হতে পারে? সেটা হচ্ছে, এটা হতে পারে কি, একটা হচ্ছে প্রিএক্ল্যাম্পসিয়া এবং জেস্টেশনাল হাইপারটেনশন, এটা একটা হতে পারে। একটা হতে পারে যে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা বা প্লাসেন্টাল অ্যাব্রাপশন, এটা হতে পারে। প্রিটার্ম ডেলিভারি হতে পারে। অনেক সময় কী হতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, এরপরে পিপিএইচ এটা হতে পারে। এবং লাস্টে যেটা বলতেছি সেটা হচ্ছে নিউরোলজিক্যাল এবং কগনিটিভ ইম্পায়ারমেন্ট ইন চাইল্ড। তাহলে আমার প্রেগনেন্সি এবং চাইল্ড দুটাতে এটা অ্যাভয়েড করতে পারে যদি আমি ট্রিটমেন্ট ঠিকমতো না করি। এখন আমি যদি বলি যে আমি ডায়াগনোস করে ফেললাম যে এটা ওভার্ট হাইপোথাইরয়েডিজম, আর মনে রাখতে হবে এটা আমি বললাম ওভার্ট হাইপোথাইরয়েডিজম। মনে রাখতে হবে ইন কেস অফ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যে আমি ট্রিটমেন্টটা করব, এই ট্রিটমেন্টটা বলা হচ্ছে যে কমপ্লিকেশন কী হতে পারে। বিকজ কমপ্লিকেশন ইজ সেম লাইক ওভার্ট হাইপোথাইরয়েডিজম, বাট the severity of complication এবং frequency of complication is low than that of overt hypothyroidism, কিন্তু কমপ্লিকেশন যেগুলো হয় এগুলো সেম হতে পারে। এখন আসতে হবে যে আরেকটা কন্ডিশন বলেছিলাম যে আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া ইন প্রেগনেন্সি। আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া আসলে কি, সেটা হচ্ছে বলেছিলাম যে লো T4 উইথ নর্মাল TSH, সেটা হচ্ছে আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া ইন প্রেগনেন্সি। মনে রাখতে হবে দি ইফেক্ট অফ হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি ইট ইজ কন্ট্রোভার্সিয়াল, যে কিছু করতে পারে না এটা আসলে কন্ট্রোভার্সিয়াল। এখন আমি বলি যে এখন আমার ডায়াগনোসিস হয়ে গেল যে ওভার্ট হাইপোথাইরয়েডিজম নাকি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম নাকি আইসোলেটেড হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি, আমি ডায়াগনোস করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই পেশেন্টের কাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করব, কাদের ক্ষেত্রে করব না। এখন আমার কাছে প্রেগনেন্সিতে আসছে, আমি ডায়াগনোস করলাম, বা যে আগে কখনো আমি থাইরয়েড টেস্ট করলাম যে আগে কখনো থাইরয়েড ওষুধ খাইনি, মানে পেশেন্ট নট টেকিং থাইরয়েড হরমোন বিফোর প্রেগনেন্সি। এমন একটা পেশেন্ট আমার কাছে আসলে আমি টেস্ট করতে পাঠালাম। এখন টেস্টের রিপোর্ট দিল, যে পরে আমি বলবো যে কী রিপোর্ট আসলে আমি তাকে ট্রিটমেন্ট করব। আমি একদম স্ট্রেট কাট বলবো যে আমি আগে বলেছিলাম যে হোয়াট ইজ ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি কী বলেছিলাম, যে একটা বলেছিলাম যে যদি TSH মোর দ্যান 10 থাকে ইররেসপেক্টিভ অফ T4 লেভেল, তাহলে ওভার্ট হাইপোথাইরয়েডিজম। আরেকটা বলেছিলাম TSH মোর দ্যান 2.5 উইথ লো T4 লেভেল, তাহলে কিন্তু ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি। এই দুই কেসে যে ক্ষেত্রে আমার ওভার্ট হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি আছে সেক্ষেত্রে আমি স্ট্রেট কাট থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিয়ে দেব। স্ট্রেট কাট থাইরক্সিন রিপ্লেসমেন্ট, তার ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট কি, পেশেন্ট হ্যাভিং ওভার্ট হাইপোথাইরয়েডিজম, তাহলে একটা ইন্ডিকেশন বললাম। এখন আসতে হবে পেশেন্ট উইথ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে কি 2.5 to 10 উইথ নর্মাল T4 লেভেল। TSH আমার 2.5 থেকে 10 এর মধ্যে আছে উইথ নর্মাল T4 লেভেল। এক্ষেত্রে আমি কী করব, এক্ষেত্রে আমি পেশেন্টকে দুইটা ভাগে ভাগ করব। কীভাবে ভাগ করব, একটা হচ্ছে TPO অ্যান্টিবডি পজিটিভ, মানে অ্যান্টি থাইরয়েড প্যারাসিস অ্যান্টিবডি পজিটিভ, আর একটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড প্যারাসিস অ্যান্টিবডি নেগেটিভ। বলা হচ্ছে যে যদি পেশেন্টের 2.5 থেকে 10 এর মধ্যে থাকে TSH উইথ নর্মাল T4 লেভেল, মানে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, পেশেন্ট হ্যাভিং অ্যান্টি TPO অ্যান্টিবডি পজিটিভ অ্যালং উইথ, অথবা পেশেন্টের প্রিভিয়াস ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি আছে। তাই আমি কী বলেছি, পেশেন্ট যার সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, অ্যান্টি TPO অ্যান্টিবডি পজিটিভ অথবা প্রিভিয়াস ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি আছে, তাকে আমরা কী করব, বলা হচ্ছে শুড বি ইনিশিয়েটেড থাইরক্সিন রিপ্লেসমেন্ট। ঠিক আছে, শুড বি ইনিশিয়েটেড, মানে ইনিশিয়েট করতে হবে, শুড বি ইনিশিয়েট থাইরক্সিন রিপ্লেসমেন্ট একটা। আরেকটা যেমন হয় যে পেশেন্ট সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম উইথ নেগেটিভ অ্যান্টি TPO অ্যান্টিবডি, উইথ পেশেন্টের প্রিভিয়াস কোনো ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি নেই, তখন বলা হচ্ছে থাইরক্সিন রিপ্লেসমেন্ট শুড বি কনসিডার্ড। এটা বলা তারা কি বলেছি, TSH মোর দ্যান, মানে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম TSH 2.5 থেকে 10 এর মধ্যে, T4 লো,
anti-TPO antibody negative, no previous bad obstetrical history, thyroxine replacement should কি বলেছি should be considered. আরেকটা বলেছি TSH আরেকটা বলেছি আরেকটা ক্ষেত্রে TSH 2.5 থেকে 10 TP antibody positive, bad obstetrical history, thyroxine replacement should be initiated. এটা হচ্ছে তাহলে আমি বললাম ট্রিটমেন্ট নির্দেশনা। বলেছি ওভার হাইপোথাইরয়েডিজম থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিতে হবে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যদি টিপি অ্যান্টিবডি পজিটিভ থাকে ব্যাড হিস্ট্রি থেকে থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিতে হবে। যদি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম টিপিও নেগেটিভ, অ্যান্টি-টিপি অ্যান্টিবডি নেগেটিভ, নো ব্যাড হিস্ট্রি, তখন শুড বি কনসিডার করা যেতে পারে উইথ ডিসকাশন উইথ দি পেশেন্ট একটা। আর লাস্টে যদি বলি একটা কন্ডিশন বলছিলাম আইসোলেটেড হাইপোথাইরক্সিনেমিয়া, লো T4 উইথ নর্মাল TSH, there is no need of treatment. Isolated hypothyroxemia কি বলেছি there is no need of treatment. এটা গেল। তাহলে আমি বললাম ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট। এরপরে আমি যদি বলি হঠাৎ যদি ডোজিং, কীভাবে ডোজটা দেবো, যদিও এরকম ক্লিন কাট নয়, তবে আমি যেটা বলতেছি পেশেন্ট হ্যাভিং ওভার্ট হাইপোথাইরয়েডিজম, the replacement dose is near about in non-pregnant adult. কি বলেছি পেশেন্ট হ্যাভিং ডোজ কী হবে, ডোজটা হবে পেশেন্ট হ্যাভিং ওভার্ট হাইপোথাইরয়েডিজম, রিপ্লেসমেন্ট ডোজটা হবে ইজ জাস্ট লাইক নন প্রেগনেন্ট অ্যাডাল্ট। সেটা কত হবে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট। এখন যদি এমন হয় যে পেশেন্ট হ্যাভিং TSH আমি বলেছি 2.5 থেকে 10 এর মাঝখানে আছে, তাই না, বা কোনো কোনো দিনে 4 উপরে বলা হচ্ছে আর কি, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে যে আমার থাইরক্সিন ডোজ হবে 1 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। কী বলেছি TSH মানে 2. আমি বলেছি TSH ওভার হাইপোথাইরয়েডিজম, আমার রিপ্লেসমেন্ট ডোজটা হবে কি 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। যদি এমন হয় TSH 2.5 থেকে 10 এরকম একটা ক্ষেত্রে আমরা দিয়েছি, তাহলে সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ডোজটা হবে 1 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে একটা। আর লাস্টে হচ্ছে যদি এমন হয় যে কোনো কোনো ক্ষেত্রে আমার এমন হয়েছে যে TSH মোর দ্যান 2.5 থেকে 5 মধ্যে আছে, কিন্তু 2.5 থেকে 4 মধ্যে আছে, কিন্তু কোনো কারণে আমি তাকে রিপ্লেসমেন্ট দেওয়া লাগিয়েছে, রিপ্লেসমেন্ট দিয়েছি, তবে সেক্ষেত্রে ডোজটা হবে লো ডোজ। সেক্ষেত্রে বলা হচ্ছে যে 50 মাইক্রোগ্রাম পার ডে, 50 মাইক্রোগ্রাম পার ডে। এটা হচ্ছে রাফ, এটা কিন্তু কোনো ক্লিন কাট না, এটা একটা রাফ এস্টিমেশন বলা হলো, কিন্তু অবশ্যই আমরা জানি এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ। তারপর হচ্ছে যে টাইমিং, আমরা বলি যে এই আমাদের থাইরক্সিন রিপ্লেসমেন্টটা দিব, আমরা কখন এটা রিপ্লেসমেন্ট দিব, মনে হতে হবে যে থাইরক্সিন রিপ্লেসমেন্ট অলওয়েজ ইন এমটি স্টোমাক। কখন? অলওয়েজ ইন এমটি স্টোমাক, অ্যাটলিস্ট 1 আওয়ার বিফোর মিল। এবং জানি আমরা প্রেগনেন্সিতে অনেক সময় আমরা কী করি, আমরা আয়রন ট্যাবলেট দিই, প্রেগনেন্সিতে আমরা কী দিই, ক্যালসিয়াম দিই, এবং প্রেগনেন্সিতে আমরা কী দিই, সাধারণত প্রত্যেকে অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করে। মনে রাখতে হবে এগুলো কোনোটাই থাইরক্সিনের সাথে নেওয়া যাবে না। আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটা থাইরক্সিনের সাথে নেওয়া যাবে না। এটা নিলেও এটা নিতে হবে অ্যাটলিস্ট হাফ আওয়ার আফটার টেকিং থাইরক্সিন একটা। আরটা হচ্ছে যে অনেক সময় হয় যে আমি সকালে খালি পেটে থাইরক্সিন খেতে ভুলে গেছি, অনেক সময় এমন হতে পারে যা মনে নেই, আমি খাবার খেয়ে ফেলেছি। বলতে হবে যে আমার থাইরক্সিনের কোনো আসলে নির্দিষ্ট থাইরক্সিনের হাফ লাইফ কত 7 ডেজ, এ কোনো নির্দিষ্ট কোনো যে সকালে খেতে এমন না। আমার নিয়ম হচ্ছে থাইরক্সিন শুড ইনটেক ইন এমটি স্টোমাক, অ্যাটলিস্ট এমটি স্টোমাক নিতে হবে, এবং নেওয়ার পরে 1 ঘন্টা পেটটা খালি রাখতে হবে। তাহলে আমি তাকে অ্যাডভাইস করতে পারি যে আপনি যে কোনো সময়টা নিতে পারেন, কিন্তু আমরা 4 ঘন্টা অ্যাটলিস্ট 4 আওয়ার পেটটাকে খালি রাখতে হবে, অ্যাটলিস্ট 4 আওয়ার পেটটা এমটি রাখতে হবে, এবং খাওয়ার পর 1 ঘন্টা পেটটা খালি রাখবেন, নিয়ে আপনি দিনের যে কোনো সময় এটাকে নিতে পারেন। তাহলে হচ্ছে টাইমিং। এখন কথা হচ্ছে যে আমি পেশেন্টের মনিটরিং করবো কীভাবে। আমি দিলাম রিপ্লেসমেন্ট দিয়ে দিলাম, মনিটরিং মনে রাখতে হবে যে ফিটাল the thyroid gland begins to start work at 12 weeks of pregnancy.
মনে করতে 10 থেকে 12 সপ্তাহের এদিকে ফিটাল থাইরয়েড গ্ল্যান্ড কাজ করতে শুরু করে এবং এ নর্মাল ফাংশনিং হয়ে যায় অ্যাট 20 উইকস অফ প্রেগনেন্সি। তার মানে কি, আমার 20 উইকস অফ প্রেগনেন্সি পর্যন্ত ফিটাস ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ম্যাটার্নাল থাইরয়েড হরমোন আপ টু 20 উইকস অফ প্রেগনেন্সি। সেই জন্য এই 20 উইকস পর্যন্ত আমার কিন্তু ফ্রিকুয়েন্ট মনিটরিং করতে হবে যে কোনো ক্রমে যেন থাইরক্সিন আমার কম না হয়ে যায়। এবং মনে রাখতে হবে আমাদের যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ইট ইজ পার্টিকুলারলি মোস্ট ইন দি অ্যারাউন্ড কি ইন দি ফার্স্ট সেমিস্টার প্রেগনেন্সি। সুতরাং প্রথম দিকে কিন্তু আমার থাইরক্সিন রিপ্লেসমেন্ট সবসময় খুব অ্যাডিকুয়েট ডোজে রাখতে হবে, টিপোরটাকে অলওয়েজ উপরের দিকে রাখতে হবে। সেই জন্য এই জন্যই বলা হচ্ছে যে আপ টু 20 উইকস অফ প্রেগনেন্সি আপনাকে কিন্তু টিএসএইচ মেজারমেন্ট ফলো করতে হবে এভরি মান্থ, মানে বলতে হবে এভরি 4 উইকলি আপ টু 20 উইকস অফ প্রেগনেন্সি। আপনাকে 4 মাস প্রতি 4 সপ্তাহ অন্তর বা 1 মাস অন্তর অন্তর টিএসএইচ মেজার করতে হবে। এবং আর আফটার 20 উইকস আপনি সেকেন্ড ট্রাইমেস্টার একবার করবেন, থার্ড ট্রাইমেস্টার একবার করবেন। সেকেন্ড ট্রাইমেস্টার একবার, থার্ড ট্রাইমেস্টার একবার। তো মনে রাখতে হবে আমি যদি এর মধ্যে কোনো সময় ডোজ আমি বলি সেকেন্ড ট্রাইমেস্টার একবার, থার্ড ট্রাইমেস্টার একবার, কিন্তু কোনো কারণে যদি আমি সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টার ডোজটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আবার 4 উইকস পরে করতে হবে। তাহলে আমার মনিটরিংটা কেমন করতে হবে যে আপ টু 20 উইকস অফ প্রেগনেন্সি মনিটর টিএসএইচ 4 উইকলি অ্যান্ড দেন ইন সেকেন্ড ট্রাইমেস্টার একবার এবং থার্ড ট্রাইমেস্টার একবার। কিন্তু কোনো কারণে যদি সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার আমি ডোজ অ্যাডজাস্ট করি বা ডোজের কোনো চেঞ্জ করি তাহলে কিন্তু ডোজ অ্যাডজাস্ট করার বা চেঞ্জ করার 4 সপ্তাহ পরে আবার রিপিট টেস্ট করতে হবে। এটা হচ্ছে মনিটরিং। এখন আমি যে পেশেন্টের থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিয়ে দিলাম যে পেশেন্টকে, এখন তার তো আমার প্রেগনেন্সিতে রিপ্লেসমেন্ট দিলাম। এখন বলা হচ্ছে আফটার প্রেগনেন্সি কী করব। আফটার প্রেগনেন্সি এখন বলা হচ্ছে যে পেশেন্টের ওভার্ট হাইপোথাইরয়েডিজম আছে আফটার প্রেগনেন্সি, আমি তো প্রেগনেন্সি থেকে রিপ্লেসমেন্ট ডোজ দিয়ে দিয়েছি। এখন আফটার প্রেগনেন্সি যে পেশেন্টের মনে করো যে ওভার্ট হাইপোথাইরয়েডিজম ছিল না, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ছিল, তাদেরকে বলা হচ্ছে যে ইন কেস অফ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আমরা ডোজটাকে একদম অফ করে দিতে পারি। যে আমরা কী করতে পারি, স্টপ দি থাইরক্সিন রিপ্লেসমেন্ট, মানে কি যার টিএসএইচ ছিল 2.5 থেকে 10 উইথ নর্মাল T4 ছিল, তাই তো এটা তো সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এদের ক্ষেত্রে আমরা কমপ্লিটলি স্টপ দি থাইরক্সিন রিপ্লেসমেন্ট এবং রিপিট টিএসএইচ আফটার 4 to 6 উইকস। 4 to 6 উইকস পরে আমরা রিপিট টিএসএইচ করে দেখবো কি আছে এবং সেই অনুসারে অ্যাডজাস্ট দি ডোজ অফ দি ড্রাগ। আর যে পেশেন্ট ওভার হাইপোথাইরয়েডিজম ছিল তার আমরা রিডাকশন অফ দি ডোজ এবং 4 to 6 উইকস পরে আমরা রিপিট টেস্ট করবো এবং দেন আস্তে আস্তে গ্রাজুয়ালি ট্যাপার করে আমরা অফ করে দিতে পারি যদি রিপোর্ট সেটা সাজেস্টিভ হয়। কারণ রিপোর্ট আমাকে বলে দেবে যে ওষুধটা চলবে কি চলবে না। তাহলে মনিটরিং বললাম ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার পোস্টপার্টাম, মানে আফটার ইন দি পোস্টপার্টাম পিরিয়ড। এখন যদি আমি বলি যে পেশেন্টের প্রি এক্সিস্টিং হাইপোথাইরয়েডিজম আছে, ধরো আমার কাছে একটা পেশেন্ট দেখাই তার আগে থেকে হাইপোথাইরয়েডিজম আছে, এখন সে কনসিভ করতে চায়, বললো স্যার আমার তো থাইরয়েড হরমোনের প্রবলেম, এখন আমি তো বাচ্চা নিতে চাই। তখন হঠাৎ প্রি প্রেগনেন্সি টিএসএইচ কত থাকতে হবে, গোল অফ প্রি কনসেপশন টিএসএইচ কত থাকবে, টিএসএইচ কত থাকলে বলবো ঠিক আছে আপনি এখন এই অবস্থায় বাচ্চা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে প্রি কনসেপশন টিএসএইচ মানে সেটা হবে লেস দ্যান 2.5, প্রি কনসেপশন টিএসএইচ লেস দ্যান 2.5। এখন প্রশ্ন হচ্ছে আমার 2.5 আসলো, আমি ওনাকে বলে দিলাম যে আপনি কনসিভ এখন করতে পারেন। এখন মনে করো পেশেন্ট আমি কী অ্যাডভাইস দেবো, মনে করো আমরা যারা প্র্যাকটিস করি হয়তো গ্রামে আছে, অনেক দূরে আছে, হতে পারে না পেশেন্ট অনেক দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে ওনাকে বলে দিতে হবে যে আপনি কনসিভ করার সাথে সাথেই আপনি আমাদের কাছে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট অনেক দূরে থাকে, কনসিভ করার পরেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে নাও আসতে পারে। তাই বলে দিতে হবে যে আপনি কনসিভ করলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন বা যে কোনো হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি না আসতে পারেন তাহলে আপনি যে ডোজে থাইরক্সিনটা নিচ্ছেন এটা ডোজটা আপনি 30% ইনক্রিজ করে দেবেন। কি বলেছি?
আপনি ডোজটা 30% বাড়াই দিবেন। এখন কীভাবে বাড়াবে? মনে করো একটা পেশেন্ট ধরো 7 দিনে তো ওষুধটা খাই, সাপ্তাহিক যদি হিসেব করি, প্রতিদিন ওষুধ খাই, তো মনে করো একটা পেশেন্ট থাইরক্সিন নেয় 50 মাইক্রোগ্রাম ডেলি, মানে একটা করে নেয়, প্রতিদিন একটা করে, তাহলে 7 দিনে 7টা। তাকে বলে দিতে হবে যে আপনি যদি কনসিভ করার পরে আমার কাছে না আসতে পারেন, তাহলে আপনি সপ্তাহে 2 দিন একটা জায়গায় 2টা করে ওষুধ খাবেন। মানে কি? তার মানে সপ্তাহে 7 দিনে সেক্ষেত্রে 7টা থাইরক্সিন, তখন সে খাবে 9টা থাইরক্সিন, এতেই তার ডোজটা 30% বেড়ে যাবে। তাহলে কী বলেছি, যে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে বলে দিতে হবে, অ্যাডভাইস দিতে হবে যে আপনি যদি কনসিভ করে যান, আমার ডাক্তারের পরামর্শ নেবেন। যদি আপনি না আসতে পারেন, তাহলে আপনি যে ডোজটা একটা করে খাচ্ছিলেন অ্যাটলিস্ট সপ্তাহে এটা কী করবেন, 2টা বাড়াই দেবেন। যে সপ্তাহে একটা করে যে খাচ্ছিল 7টা, উনি সপ্তাহে 2 দিন 2টা করে খাবে, তার মানে হয়ে যাবে 9টা খেলে এটা 30% ডোজটা ইনক্রিজ হয়ে যাবে। এখন মনিটরিং, এক্ষেত্রেও মনিটরিং একই, এর ক্ষেত্রেও মনিটরিং ইন প্রেগনেন্সি দি সেম। ইন কেস অফ প্রেগনেন্সি দি মনিটরিং ইজ সেম, মানে আপ টু 20 weeks অফ প্রেগনেন্সি, এটা 4 উইকলি, অ্যান্ড আফটার 20 weeks ইচ ট্রাইমিস্টারে আমরা একবার করে করব TSH মেজারমেন্ট। এখন কোনো হচ্ছে যে আফটার ডেলিভারি কী করব? পেশেন্ট তো আগে থেকে হাইপোথাইরয়েড ছিল প্রেগনেন্সির আগেই, এখন আফটার ডেলিভারি কী করব? মনে রাখতে হবে আমি যে ডোজটা বাড়াইছি প্রেগনেন্সিতে, যদি ডোজটা বাড়াই থাকি, তাহলে আফটার ডেলিভারি তার প্রি প্রেগনেন্সিতে সে যে ডোজে নিচ্ছিল, আফটার ডেলিভারি আমরা তাকে আবার সেই ডোজে স্টার্ট করব। ধরো প্রি প্রেগনেন্সিতে সে নিচ্ছিল একটা, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে সে নিয়েছে 2টা করে, তাহলে আমি কী করবো, আফটার ডেলিভারি তাকে আমি আবার ওই প্রি প্রেগনেন্সিতে সে একটা করে নিচ্ছিল, সেই একটাতে ফেরত যাব এবং রিপিট দি টেস্ট আফটার 4 to 6 weeks। তারপর আবার 4 to 6 weeks পরে আমরা আবার TSHটা মেজার করব এবং অ্যাডজাস্ট দি ডোজ অ্যাকর্ডিং টু রিপোর্ট, এবং রিপোর্টের ভিত্তি করে আমরা ডোজটাকে অ্যাডজাস্ট করব। এই এখন আসো যে একটা কমন প্রশ্ন, যে স্যার আমি তো এমন হয়েছে যে স্যার আমার তো থাইরয়েডের সমস্যা, আমার বাচ্চা তো ক্ষতি হয়ে যাবে, স্যার আমি কি বাচ্চাটাকে রাখবো নাকি বাচ্চাকে নষ্ট করে দেবো? ধরো কমন কোশ্চেন পেশেন্ট আমাদের কাছে করে যে স্যার আমার তো থাইরয়েড সমস্যা, তাহলে আমার বাচ্চার ক্ষতি হবে কি না, বা আমি বাচ্চাটাকে রাখবো কিনা, নাকি বাচ্চাটাকে আমি এখন এটা রাখবো না, এরা প্রশ্ন আমাদের কাছে করে, বা এটা গাইনোকোলজিস্টের কাছে অনেক সময় করে। তো মনে রাখতে হবে, যদিও বলা হয় যে থাইরক্সিন ইজ এসেনশিয়াল ফর নিউরোলজিক্যাল এবং কগনিটিভ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, সেজন্য পার্টিকুলারলি যাদের ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি থাইরক্সিন ডিফিসিয়েন্সি থাকে, তাদের কিন্তু নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু তাদের প্রবলেম হয়। কিন্তু মনে রাখতে হবে যে যদিও বলা হয় যে এটা হয়, বাট মোস্ট অফ দি লিটারেচার এটা বলতেছে, যে এটা কিন্তু অত বেশি পার্সেন্টেজ অফ ক্ষেত্রে অ্যাফেক্ট করে না। কোনো ক্ষেত্রে বলতে যদিও মা যদি ওভার্ট হাইপোথাইরয়েডিজম থাকে, তার মধ্যে কিন্তু মাত্র 0.1% অফ চাইল্ড মে অ্যাফেক্ট, মানে এরা চাইল্ডের নিউরোকগনিটিভ ডেভেলপমেন্টে অ্যাফেক্ট করতে পারে, মাত্র 1.1% ক্ষেত্রে। সেজন্যই বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম টার্মিনেশন অফ প্রেগনেন্সির প্রয়োজন নেই। যদি বলা হয় করবো, স্ট্রিক্টলি বলতে হবে না, করার প্রয়োজন নেই। স্ট্রিক্টলি বলতে হবে যে না, আপনার টার্মিনেশন করার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে, তবে এটা ঠিক যদি মায়ের সিভিয়ার T4 ডিফিসিয়েন্সি থাকে। একটা কন্ডিশন কি, সিভিয়ার T4 ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে অনেক কম, 1। 2 নম্বর হচ্ছে ওই মায়েরই প্রিভিয়াসলি তার একটা হিস্ট্রি, মানে আগের বাচ্চা তার এমন আছে সে মেন্টালি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, বা আগের বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন আছে, অথবা তার আগে সে একটা আয়োডিন ডিফিসিয়েন্ট এলাকাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টার্মিনেশন করবে না। তখন পেশেন্টের সাথে ডিসকাশন করে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে তখন কিন্তু টার্মিনেশনের প্রশ্নটা আলোচনা করতে হবে। তাহলে কী বলেছি যে এটা খুব কম পার্সেন্ট ক্ষেত্রে অ্যাফেক্ট করে, সেই জন্য যদি আমি স্ট্রেট কাট বলি যে এটা টার্মিনেশন করার প্রয়োজন নেই। কিন্তু এবার কিন্তু বলতেছে, সেটা কি, যদি সিভিয়ার T4 ডিফিসিয়েন্সি হয়, একটা কন্ডিশন, যদি ওই আগের যদি কোনো বাচ্চা থেকে থাকে, সেটা যদি
ফিজিক্যালি এবং মেন্টালি হ্যান্ডিক্যাপ থাকে, তাদের আগে কনজেনিটাল ম্যালফরমেশন থাকে, অথবা ওই মা যদি এমনটা জায়গা থাকে সেখানে সিভিয়ার আয়রন ডিফিসিয়েন্সি এরিয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাও বলা হচ্ছে না সেটা ট্রান্সমিশন করবে, সেটা ডিপেন্ড করবে যে ডিসকাশন উইথ দি পেশেন্ট এবং কনসিডারিং দি রিস্ক বেনিফিট রেশিও, তখন সে ট্রান্সমিশন করবে কিনা সেই প্রশ্ন আসবে। এটা হচ্ছে আজকের লেকচার সম্পর্কে মোটামুটি। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, যে এটার কোনো কোশ্চেন থাকলে যে হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি, এটার কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা করেন দেখি। আচ্ছা বলছে স্যার নন প্রেগনেন্ট, একটা প্রশ্ন হচ্ছে যে স্যার নন প্রেগনেন্ট পেশেন্টের জন্য কি থাইরক্সিন অ্যান্ড অ্যান্টাসারেন্ট একসাথে নিলে প্রবলেম হবে, আর যদি কেউ নেয় তাহলে কি প্রবলেম হতে পারে? মনে হতে হবে যে আসলে অ্যান্টাসারেন্ট বা আমি আয়রন বা ক্যালসিয়াম যেটা ডিপেন্ড করেন, এগুলো কেন আমি বলেছি ওর সাথে নেওয়া যাবে না, আসলে ইট রিডিউসেস দি অ্যাবজর্পশন অফ থাইরক্সিন, আর কিছুই না। সুতরাং নন প্রেগনেন্ট বা প্রেগনেন্ট নয়, যে কারোর ক্ষেত্রে এরা অ্যান্টাসারেন্টের সাথে না নেওয়াই ভালো, কারণ এটা ওই থাইরক্সিনের অ্যাবজর্পশনকে কমাই দেয়, যে থাইরক্সিন আমি নিচ্ছি ওটা অ্যাবজর্পশনকে কমাই দেয়। এই জন্যই প্রেগনেন্ট বা নন প্রেগনেন্ট ব্যাপার না, কারো ক্ষেত্রে অ্যান্টাসারেন্ট ক্যালসিয়াম আয়রনের সাথে থাইরক্সিন না নেওয়াই ভালো। আর কোনো কোশ্চেন? না স্যার বলছে স্যার হাইপোথাইরয়েড পেশেন্টের বেবি ডেলিভারিতে কোনো কমপ্লিকেশন হতে পারে, হলে প্রিকশন কি নিতে হবে? না, কথা হচ্ছে যদি আমার হাইপোথাইরয়েড পেশেন্টের অ্যাডিকুয়েট থাইরক্সিন রিপ্লেসমেন্টে থাকে, যদি আমার রিপোর্ট কমপ্লিট নর্মাল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই, কোনো এক্সট্রা প্রিকশনের কোনো প্রয়োজন নেই। ইফ দি থার্ড ফাংশন টেস্ট শোজ দ্যাট TSH ইজ উইদিন দি নর্মাল টাইম স্টেপস রিফারেন্স রেঞ্জ, তাহলে কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ডেলিভারিতে তেমন কোনো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম, সেটা আর এক্সট্রা প্রিকশনের কোনো প্রয়োজন নেই।
আর কোনো কোশ্চেন? কোশ্চেন আর নেই নাকি? নাকি আমি দেখতে পাচ্ছি না কোনটা? ডেলিভারিতে খুব একটা ওরকম তো রিপোর্ট নাই, যে তবে পোস্টপার্টাম হেমোরেজ লিখেছে মুনতাহিনা তাবাসসুম রোশনি। ডেলিভারিতে এক্সেসিভ ব্লিডিং হওয়ার কোনো চান্স আছে কি? ডেলিভারিতে এক্সেসিভ ব্লিডিং হওয়ার চান্স এরকম না থাকলে আমার পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার একটা চান্স আছে। পোস্টপার্টাম যারা হাইপোথাইরয়েডিজম থাকে ওদের পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার একটা পসিবিলিটি আছে। বলা হচ্ছে যে ডাক্তার জান্নাতুল হাসান সেতু, স্যার সিজারিয়ান সেকশনের সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাথে হাইপোথাইরয়েডের TSH 7 বা কন্ট্রোল না থাকলে কি মেজর নেওয়া যেতে পারে? মনে রাখতে হবে যে আসলে আমাদের অ্যানেস্থেসিয়া যে হয় দিই আমরা, মেনলি যেটা প্রবলেম হয় যে অ্যানেস্থেসিয়ার পরে যে রিকভারি যে সমস্যা, তো মনে রাখতে হবে আমাদের বডিতে কাজ করে TSH এর তেমন কোনো ফাংশন নেই, মেনলি কাজ করে থাইরক্সিন। যদি দেখা যায় যে আমাদের T4 বা T3 ঠিক মতো আছে, TSH 7, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যানেস্থেসিয়া দিলেও তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমার মেন যে হরমোনটা কাজ করে থাইরক্সিন, এটা কিন্তু ঠিকমতো আছে। থাইরক্সিন আমার আছে, আমার T4 T3 নর্মাল, TSH 7 এটা কিন্তু আমার তেমন কোনো এফেক্ট করবে না, পার্টিকুলারলি রিলেটেড টু অ্যানেস্থেসিয়া, কারণ আমার T4 T3 যথেষ্ট। সেজন্য TSH 7 এটা নট মানে অ্যানেস্থেসিয়ার জন্য তেমন কোনো মেজর কোনো প্রবলেম নয়, যদি আমার T3 T4 ঠিক থাকে। তবে যদি আমরা আগে জানতে পারি যে আমার TSH 7 আছে, একটু বেশি আছে, তাহলে আমরা একটু থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিয়েই অ্যানেস্থেসিয়া দেওয়া ভালো। যদিও বলা হচ্ছে তেমন কোনো সমস্যা করবে না এটা, যেহেতু আমার T4 T3 নর্মাল আছে। কিন্তু যদি দেখি না, যদি TSH 7 আগে যদি পেয়ে যায়, তাহলে আমি থাইরক্সিন রিপ্লেসমেন্ট আমরা এটাকে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই।
আগামী মঙ্গলবারে ক্লাস হবে হাইপারথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি বা থাইরয়েডোসিস ইন প্রেগনেন্সি। ঠিক আছে, অমব সুলেমান স্যার সবাই প্রেগনেন্সিতে টোটাল T4 এর বদলে FT3 ইউজ করে কিনা? আমি তো বলে দিয়েছি যে প্রেগনেন্সিতে করতে হবে টোটাল T4 অথবা ফ্রি T4। ফ্রি T4 যদি করা হয় এটা করতে হবে ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস মেথডে যদি করা যায়, এবং নর্মাল রেঞ্জ অফ T4 FT4 কত হচ্ছে জানা থাকতে হবে। সেজন্য আমরা কী করি, ইউজুয়ালি প্রেগনেন্সিতে টোটাল T4 ইজ আইডিয়াল। টোটাল T4 ইজ আইডিয়াল বিকজ টোটাল T4 এর নর্মাল রেঞ্জটা আমার জানা আছে। ইট ইজ ইউজুয়ালি 1.5 times the upper limit of normal. নর্মাল রেঞ্জ আমার যত আছে এটা আপ টু 1.5 টাইমস পর্যন্ত নর্মাল ইন কেস অফ প্রেগনেন্সি টোটাল T4টা। টোটাল T4 ভালো, টোটাল T4টা ভালো দেন FT4 ইন কেস অফ প্রেগনেন্সি, আর বাকি সবসময় FT4 করতে হবে। নন প্রেগনেন্টে অলওয়েজ FT4। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত। হ্যাঁ, আগামী মঙ্গলবার ক্লাস হবে হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডোসিস ইন প্রেগনেন্সি এবং থাইরয়েডোসিস আগামী মঙ্গলবারের ক্লাস।